আমার স্বামী আবির আজ বিদেশ থেকে আসবে। 2 বছর সে প্রবাসে ছিল। শাশুড়িকে সকালে চা দিতে যাওয়ার সময় ঘরের বাইরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলছে, জামাইকে বল হাসপাতালে একটা বেড খালি করতে। আমি হাসপাতালে ভর্তি হব, অন্তত সপ্তাহখানেক সেখানে থাকব। আবির আসার পর সেখানে পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে। তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে আবিরের সাথে বিয়ে দিয়েছিল। আবিরের পছন্দ ছিল না। তোর বাপ যেহেতু বেঁচে নাই, এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না। পাশ থেকে আমার ননদ বলে উঠল, তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে? তুমি অনামিকার মামাকে বলে ওকে যেন এসে নিয়ে যায়। ও চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ভাইয়া আসলে নতুন মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমার পছন্দ না, সব সময় বেশি বোঝে। তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরে মানুষ বানিয়েই দেবে দেখো। শাশুড়িও তাল মিলিয়ে বলে, সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওটা লাগবে। এখানে এসে থেকেছে কতদিন? এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে। এই মেয়ে আমার সংসার আমার কাছ থেকেই কেড়ে নিয়েছে। এত সব আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার ছেলের কাছ থেকে ওকে আলাদা করেই ছাড়ব। আম্মার কথা শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আবিরের থেকে আমাকে আলাদা করতে চায়? কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করতে চাইছে? রাজ্যের চিন্তা যেন মাথায় এসে ভর করলো। নিজেকে সামনে নিয়ে দরজায় নক করতে দুজনে চুপ হয়ে গেল। ভেতর থেকে আম্মা জোরে বললেন, কে? আম্মা, আমি চা নিয়ে এসেছিলাম, ভেতরে এসো। চা দিয়ে ভেতরে যেতেই আমার ননদ রুম থেকে বেরিয়ে এলো। আম্মাকে চা দিয়ে নিজের রুমে চলে আসবো, তখনই তিনি আমাকে পিছন থেকে ডাক দিলেন। আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আম্মা চায়ের কাপে চুমুক দিয়ে কাপটা হাতে রেখেই বললেন, অনেক দিন তো হলো এখানে এসেছো, তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি। আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায়। আবির আসলে ওকে তোমাদের বাড়ি পাঠিয়ে দিব। ওর সাথে এখানে এসো, আবার কয়েকদিন থেকে যেও। অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসবো এক্কেবারে, কিন্তু তার জন্য সময় লাগবে একটু। আমি বাথরুমের মতো মাথা ঝাঁকালাম। আমার দুই রকমের কথা আমার ভেতরে জ্বর তুলছে। আবিরের সাথে আমার সংসার কি সত্যিই ভেঙে যাবে? আমি তো আম্মাকে আমার মায়ের মতো ভালোবেসেছিলাম। ওনাকে দেখতে ইচ্ছে করতেই চলে আসতাম। উনি আমার সাথে ভালোভাবেই মিশতো, ভালোবাসতো আমাকে। কিন্তু হঠাৎ এত পরিবর্তন আমাকে যেন 10তলা ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমি অল্পতেই ভেঙে গুঁড়িয়ে যাওয়ার মেয়ে নই। তবুও নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ। আম্মার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে আমার। আম্মার সাথে কি খোলামেলা কথা বলতে চাওয়া উচিত? মা মারা যাওয়ার পরে মামার বাড়িতে মানুষ হয়েছি। মামি কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি। মামা অন্তত ভালো মানুষ। উনি ভালোর জন্য হয়তো ওনার উপর ভরসা করে বিয়েটা করেছিলাম। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর। নিজের ছেলে বিদেশে থাকা সত্ত্বেও ফোনেই সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়েছিল। রুমে এসে খুব খারাপ লাগছে। কোনো কিছুই বুঝতে না পেরে মামাকে কল দিলাম। 2বার রিং হতে মামা কল রিসিভ করলো। আমি জোরে একটা শ্বাস টেনে বললাম, মামা। মামা হয়তো ব্যস্ত ছিলেন। চারপাশে মানুষজনের উপস্থিতি বোঝা যাচ্ছে। মামাকে ডাকতে তিনি তড়িঘড়ি করে আমার ডাকে জবাব দিয়ে বললেন, কেমন আছিস রে মা? জামাই বাবার খবর কি? কখন আসবে? মামা, আমার শাশুড়ি তোমাকে কল দিবে হয়তো। আজ আসতে বললে তুমি একদম আসবে না। কেন, কিছু হয়েছে? মামা, আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করে না। তোর শাশুড়ি? আমার বিশ্বাস হচ্ছে না অনু। তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ। তুই কি কিছু করেছিস? ভুল করলে মাপ চেয়ে নে মা। ওনাকে মায়ের মতো ভালোবাসবি, সম্মান করবি। মামা, আমি কিছু করিনি। এর আগে উনি আমার সাথে খারাপ ব্যবহারও করেনি। একটু আগে আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে কথা বলেছিল। আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন। মামা, আমার শাশুড়ি তোমাকে ফোন দিলে তুমি এসো না। তুই একদম ভয় পাস না মা। মামার সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমার ননদ নিশিতা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আম্মা তোমাকে ডাকছে।
এখন হ্যাঁ। নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনো ভাবি বলে ডাকে না। আমি এটা নিয়ে কিছু বলি না। এই জীবনে যতটুকু সম্মান পেয়েছি এটাই অনেক। তবে সেটা আমার ভাগ্যে টিকবে কি না সেটা নিয়ে সন্দিহান। আম্মা রুমের দরজায় গিয়ে নক করতে তিনি ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। ভেতরে ঢুকে দেখতে পেলাম তিনি আগের মতো বিছানাতে বসে আছেন। আমাকে দেখে ডেকে বসতে বললেন। নিজেকে কেমন পুতুল পুতুল লাগছে, যে যা বলছে তাই শুনছি, তবু কি আমার সাথে কেউ ভালো হতে দেবে না? আম্মার সামনে বিছানায় গিয়ে বসলাম। তিনি হাতের বাঁ পাশ থেকে 2টা শপিং ব্যাগ দিয়ে বললেন, এগুলো তোমার জন্য আনা হয়েছিল, বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না। এখন একটা শাড়ি আর 3 পিস আছে। আম্মা, আজই যেতে হবে আমার? মানে উনি তো আজই আসছেন, আর আমি ওনাকে সরাসরি দেখিও নাই কোনো দিন। আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না? সেসব আমি দেখে নেব, তোমার মামা এলে তুমি চলে যেও। আমি আবারও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালাম। আমি সর্বদা শান্তশিষ্ট মেয়ে। ঝামেলা আমার কোনো কালেই পছন্দ ছিল না। জোর জবরদস্তি তো আমি নেই। আমি বিশ্বাস করি যে যেটা আমার জন্য সৃষ্টিকর্তা রেখেছেন সেটা আমার থাকবে। ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায়, কিন্তু জোর করে পাওয়া ভালোবাসা অন্তত পাওয়া যায় না। যাও, রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও। আম্মা কথায় রুম থেকে বাইরে চলে আসলাম। বেরোতে দেখি 5-6 জন লোক বড় বড় ডালা করে সবজি, মাছ, মাংস নিয়ে এসেছেন। আম্মা বাইরে এসে সবাইকে রান্নাঘর দেখিয়ে দিলেন। আমাকে ছাড়া বাড়িতে কত আনন্দ করবে ভাবতেই বুক ভারী হয়ে আসছে। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, আমাকে কি ভালোবাসা যায় না? কেন সবাই এত দূর দূর করে আমাকে? নিজের জন্য বরাতকৃত রুমে এসে জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে নিলাম, ঠিক। কিন্তু মামাকে আগের থেকে বলে রাখাই নিশ্চিত ছিলাম যে মামা আসবে না। সবাইকে দেখাতে ব্যাগটা গুছিয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম। বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম। রান্নাঘরে সবাই কাজ করছিল, আমি সেখানে দাঁড়িয়ে কাজ করা দেখছিলাম। আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। কাজের জন্য কয়েকজন নিয়ে আসা হয়েছিল। পরিস্থিতি দেখে যা বুঝলাম, আজকে আমাকে ছাড়া বড়সড় অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনুমা, মামার গলা শুনে পিছনে ফিরে তাকাতে দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো কষ্টগুলো যেন সব কিছু ভেঙে চুরে বাইরে আসতে চাচ্ছে। মামাকে এতবার নিষেধ করার পরেও মামা কি আমাকে নিতে এলো? মামা চায় না আমি সংসার করি? ছেলে এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসবে, আর সেই ছেলের বউকে বাড়ি থেকে মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টা কারো কাছে অস্বাভাবিক কেন লাগছে না সেটাই কিছুতে বুঝতে পারছি না। আমার মামাকে এত নিষেধ করলাম যে আমাকে নিতে এসো না, তবুও আমার শাশুড়ির একবার বলা মাত্রই তিনি চলে আসলেন। মামা তো কখনো আমার খারাপ চাইতেন না, তাহলে আজ কেন এমন করলেন? মামা কি কোনোভাবেই চাইছেন না আমি এখানে সংসার করি? আমি দুঃখ ভরাক্রান্ত মনে মামার সামনে আসলাম। মামা তখনও হাসছেন। আমি মামার হাসি মুখ দেখে ভাবছি, এটা কি আসলে আমার মামা? আমার বিয়ে 2 বছর হলেও এই বাড়িতে খুব একটা আশা হয়নি। নতুন বউ উপাধিটা এখনো বিদ্যমান। মামা হেসে মিষ্টির প্যাকেট দিয়ে বললেন, তোর শাশুড়ি কোথায় রে মা? দেখছি না যে। আমি আম্মার ঘর দেখিয়ে দিয়ে বললাম, আম্মা ঘরে গেছে। মামা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, জামা রেডি হ, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, দুপুর হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ পড়ে আছে। মামা, আমি তো ফোন করে তোমাকে আসতে নিষেধ করলাম, তাও কেন আসলে? আমাকে তুমি ভালোবাসো না? তুমি কিভাবে এখানে আজকে আমাকে নিতে আসতে পারলে গো? এভাবে কেন বলছিস? তোর শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলাম না। উনি চাইছেন তুই আপাতত কিছুদিন আমাদের ওখানে থাক, জামাই এসে তোকে একদিন নিয়ে আসবে। আমি আমার স্বামীকে আজ নিজের চোখে দেখার অধিকার রাখি না? অবশ্যই রাখিস। তোর শাশুড়ি গুরুজন, এ বাড়িতে তার কথাই শেষ কথা। তিনি আশা করছি ভুল কিছু করবেন না। আম্মাকে একদম ভালো লাগছে না আমার। তার মেয়ের স্বামী যদি এতদিন পর বিদেশ থেকে আসতো তাহলে কি মেয়েকে এখানে নিয়ে আসতো? এসব এখন বাদ দে, যা রেডি হয়ে নে, আমি আসছি আপার কাছ থেকে। মামা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মার রুমে চলে গেছেন। আবিরকে কল দেওয়ার সুযোগ নাই। এখানে এসে নতুন সিম না নেওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করা যাবে না। কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার সব কিছু অসহ্য লাগলো। কি করলাম? আম্মার সাথে কথা বলবো? খাবারের টেবিলে মিষ্টির প্যাকেট রেখে গুটি গুটি পায়ে আম্মার রুমের দিকে গেলাম। আম্মা আর মামার সাথে আমার ননদে ভালো আসর জমিয়েছে। আমাকে দেখে যেন সবার মুখের হাসি উবে গেল। আম্মা কঠোরভাবে বললেন, এখনও
এদিক ওদিক কী করছো? তোমাকে তো রেডি হতে বলা হয়েছে। মামা পাশে থেকে বলে উঠল, তোকে তো আমি তৈরি হতে বললাম মা, দেরি করছিস না? যা মা যা। মামাকে আজকে খুব অচেনা লাগছে, সব কিছু কেমন অচেনা লাগছে। কিছুটা বিরসভাবে আম্মাকে বললাম, আম্মা, আপনার ছেলে আসার পরে না হয় যাই, উনি আমাকে বাড়িতে রেখে আসবেন। আমি তো ওনাকে কখনো ফোনে ছাড়া আর কখনো দেখি নেই। আপনারা সবাই এখানে আনন্দ করবেন আর আমি। আমাকে কথা শেষ করতে না করতে আমার ননদ বলে উঠল, শোনো, আমরা কেউ আমার আম্মার মুখের উপর কথা বলি না, ভাইয়া বলে না, আর আমিও না। আশা করছি তুমি নিজেকে সংবরণ করবে। নিশিতার এমন কথায় আমার শাশুড়ি তাকে বললেন, নিশিতা, যাও, চা এনে তোমার মামাকে দাও। মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বেরিয়ে গেল। আম্মা এবার আমাকে বললেন, 2 বছর ধৈর্য ধরে থেকেছো, আমার ছেলেকে না দেখে বিয়ে করেছো, আমার ছেলে কেমন সেটা জানতে না? এত কিছুর পরে যেহেতু পেরেছো, আজ মামার বাড়িতে যেতে পারবে। এটা এমন কঠিন কোনো কাজ না অনামিকা। আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। হয়তো এরপর কোনো কিছু বলা হলে আমাকে নোংরা কিছু ট্যাগ লাগিয়ে দেওয়া হতে পারে। আমি মুখে মিথ্যে হাসি ফুটিয়ে আম্মাকে বললাম, ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু চাইছেন আমি এখান থেকে চলে যাই, সেহেতু আমি যাচ্ছি। আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে, বাবাও বিয়ে করে আমাকে পর করেছে, মামা মামি আমাকে বিয়ে করে পর করে দিয়েছেন। আপনারা প্লিজ আমার হয়ে থেকে যাবেন, আমার শুধু একটু ভালোবাসা চাই। আমি তৈরি হয়ে নিচ্ছি। রুমে এসে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি। বাড়িতে একটা মানুষও যেহেতু চায় না আমি এখানে থাকি, সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না। যুদ্ধ করে টিকে গেলেও সব অতিবাহিত করা কঠিন হয়ে ভেবে একা ভালো থাকা গেলেও অনেকের মাঝে এভাবে এই পরিস্থিতিতে থাকা যায় না। তৈরি হয়ে ব্যাগ টেনে রুমের বাইরে নিয়ে আসতে আম্মার রুম থেকে সবাই বেরিয়ে এলো। রান্নাঘরে ওখানে থাকা মহিলাগুলো কেমন হাসছে, শরীর দেখে শরীরের মধ্যে কেমন একটা করে উঠছে। আমার হাতে ব্যাগ দেখে মামা এগিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিল, আমাকে হাসি মুখে বলে বাড়ির বাইরে গাড়ি ঠিক করতে চলে গেলেন। আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বুঝলাম সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। সবার মুখে জিতে যাওয়ার হাসি লেপ্টে আছে। মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নিলাম। এ বাড়িতে কি আমার আর আশা হবে? গাড়িতে মামার সাথে কথা বলার আর রুচি হলো না। মামা নিজেই একা একা অনর্গল এটা ওঠা বলে গেলেন। আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ হু করলাম। বাড়িতে প্রায় কাছাকাছি এসে মামা বলল, শোন মা, নিজের সাথে যাই হয়ে যাক না কেন কখনো মন খারাপ করবি না। খারাপ কিছু হলে সেটার ভালো কিছু আছে নাকি সেটা দেখবি। আমি বাইরের দিকে তাকিয়ে বলে উঠলাম, মামা, আজ আমায় বাড়ি ছেড়ে আসায় কোন ভালোটা হলো বলতে পারো? মামা আমার দিকে তাকিয়ে নিঃস্বরে বললেন, তুই কাঁদছিস না তো? তোর চোখে পানি? তাহলে হয়তো মন ভেঙছে। সংসার ভাঙতে এতটুকু দেরি সেটা বুঝতে পারছি না। আমি তো শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মামা, তোমরা সেটাও করতে দিলে না। আমার স্বামীকে দেখার ভাগ্য আমার বোধহয় আর হলো না। আমি শান্তশিষ্ট মেনে নেওয়া মেয়ে বলে তোমরা আমাকে এভাবে চুপ করিয়ে দিতে পারলে? একটুও বাঁধলো না তোমাদের? মা মরা মেয়েকে কীভাবে এত বাজেভাবে ঠকালে মামা? আমার মা বেঁচে থাকলে হয়তো সব কিছু এত খারাপ হতো না। সবার নাকি কেউ না থাকলে মা কখনো ছেড়ে যায় না, অথচ আমার মা সবার আগে আমাকেই ছেড়ে গেল, অন্যরা থাকবে কেন? মামা আমার কথায় আর কিছু বললেন না। তার মনে কিছু নাড়া দিল, বুঝতে পারলাম না ঠিক। মামা আমার দিক থেকে চোখ ফিরিয়ে বাইরে তাকালো। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়তো মামার নেই। চোখের পানি মুছে মামা আবার বললাম, নিজের বর দেখার আগে আমার সংসার ভেঙে গেল তাই না মামা? মামা আবারও আমার দিকে তাকালেন না, বাইরে তাকিয়ে বলে উঠলেন, তুই তো সব সরকারি, এখন কেন এত ভেঙে পড়ছিস? সংসার নষ্ট হওয়ার আগে জীবন নষ্ট হয়ে গেলে পারতো না মামা? আমার কথায় মামা এবার আঁতকে উঠল। আমার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বলল, অনু, ধৈর্য ধরতে শেখো, আজে বাজে কথা বলো না। আমার কষ্ট সব শেষ মামা, কিসের আশা আর ধৈর্য ধরবো বলতে পারো? 2 বছরে বিদেশি স্বামীর সাথে সেরকম সম্পর্ক গড়তে পেরেছিস? কত বিদেশির বউরে দেখি সারাটাক্ষণ এখানে ওখানে বসে স্বামীর সাথে কথা বলে, স্বামীকে আঙ্গুলের ইশারায় ওঠায় আর বসায়, কিন্তু তোর বেলায়? আবার কত বউ একটু সেজেগুজে শাড়ি পরে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু তোরে আমি শাড়ি পরা
দেখিনি কোনোদিন। শুধু সুন্দর হইলে হয় না, স্বামীরা আটকে রাখার উপায় জানতে হয়। মেয়েরা তার স্বামীকে অন্যদিকে তাকাতে পর্যন্ত দেয় না। আর তোর স্বামী তোকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে পাঠাবে না তো কাকে পাঠাবে? মন ভাঙ্গা নিয়ে শ্বশুরবাড়ি থেকে মামার বাড়ি এসে ঘরে ব্যাগটা রাখতেই মামি কথাগুলো অনবরত বলেই যাচ্ছেন। মামা শুধু পাশে থেকে বলছেন, শরীফা চুপ করো, এত কথা কইও না তো, নিজের কাজ করো। ব্যাগটা হাত থেকে নামিয়ে বললাম, মামি, কোনো পুরুষ জোর করে নিজের করা যায় না। শুধু পুরুষ কেন, কোনো নারীকে জোর করে নিজের করা আরও সম্ভব না। সেক্ষেত্রে আমি নিজেই সেই পুরুষের সান্নিধ্য চেয়েছিলাম। নারী যেমন খুব সহজে কোনো পুরুষের হতে পারে, তেমনি সে না চাইলেও কেউ তাকে নিজের করতে পারে না। আমি তার জন্য অপেক্ষা করব। মামি আমার দিকে কয়েক কদম এগিয়ে এসে বলল, মামার ঘাড়ে বসে বসে আবার খেতে আসছিস? এতদিন তো কম জ্বালাসনি মা। আমি তো আপনাদের 1 টাকাও খরচ করিনি মামি, উল্টে আমি টাকা দিয়েছি আপনাদের। আমার মায়ের তো কম ছিল না বা কম নেই। আমি কেন কারো ভালো ব্যবহারটুকু পাই না মামি? কি করেছি আমি আপনার? শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে অবহেলা পেয়ে এখানে চলে এসেছি। আমারও এমন দিন এসেছিল। সে সময়ের কথা, আমি আমার স্বামীর কাছে গুরুত্ব পাবো, তখন সে তোকে নিয়ে পড়ে থেকেছে। মামা ধমকের সুরে মামিকে শাসিয়ে দূরে সরিয়ে যেতে বললেন। মামির কথায় যেন বুক চিনচিন ব্যথা হলো। মামির মন বিষিয়ে যাওয়ার কারণ আমার প্রতি মামার ভালোবাসা। এতিমদের হয়তো আসলেই ভালোবাসা পাওয়ার অধিকার নেই। সৎ মায়ের অবহেলা দেখে মামা এ বাড়িতে নিয়ে এসেছিল। আমার এখানে আসার কারণে মামি এতগুলো বছর আমাকে সহ্য করেছে। আমাকে চুপ থেকে মামি আবারও বলে উঠলেন, ভেবেছিলাম এবার বুঝি এসব পাঠ চুকিয়ে শান্তিতে থাকবো। না, আবারও এসে হাজির। মামির কথায় উত্তর আসলে আমার আর কিছু বলার নেই। শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে বললাম, আল্লাহ, আমার মাকে তো নিয়ে নিয়েছো, এবার কথা আর কষ্ট সহ্য করার হিম্মতটুকু নাও না দয়া করে। এটা যদি হারাই তাহলে নিজের মনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে পারবো না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমটায় চলে গেলাম। দরজা খুলে দেখলাম আমি যাওয়ার সময় যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক ওভাবেই আছে। আমার রুমে কারো আসার প্রয়োজন পড়েনি। আমি থাকতেও কারো কখনো প্রয়োজন পড়তো না। রুমটা পরিষ্কার করে কাজে লেগে পড়লাম। সব কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। গোসল সেরে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়েই অচেনা নাম্বার থেকে 2বার কল। ব্যালেন্স চেক করে দেখলাম সেখানে মিস কল দেওয়ারও টাকা নেই। বিকাশ থেকে রিচার্জ করে নম্বরটায় কল ব্যাক করলাম। রিং হতেই ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো। ফোন রিসিভ হতেই সালাম দিলাম। ওপাশ থেকে ভরাট পুলিশ গলায় কেউ বলে উঠল, আপনি অনামিকা বলছেন? জি, আপনি কে? আমি কুরিয়ার থেকে বলছি, আপনার নামে একটা পার্সেল আছে। বড়সড় পার্সেল, ভেতরে কি আছে সেটা বলতে পারছি না, এসে নিয়ে যাবেন। আমার নামে পার্সেল, তাও আবার বড়সড়? বিষয়টা আমাকে উদ্বিগ্ন করে তুলল। কে পাঠালো আমাকে পার্সেল? নিজের প্রশ্নে দমিয়ে বলে উঠলাম, কোথা থেকে এসেছে ওটা? কে পাঠিয়েছে? প্রেরকের নাম লেখা আছে? ইংরেজিতে কোনো পেজে নাম লেখা হতো, মানুষের নাম নই বাপু। তাড়াতাড়ি নিয়ে যাও, যাও দেখতে পাবে। ঠিক আছে। লোকটা ওপাশ থেকে কলটা কেটে দিতেই যেন চিন্তা বেড়ে গেল। ফোনটা রাখতে দেখে মামি দরজার পাশে দাঁড়িয়ে। ওনার মুখটা দেখে আমার মুখটা মলিন হয়ে গেল। এই মানুষটা আমি না চাওয়া সত্ত্বেও কষ্টে রেখেছি। আমি কারো ওপর জুলুম করেছি। আমাকে কিছু না বলতে দেখে মামি বলে উঠল, বিকেল হয়ে গেছে, কটা খেয়ে উদ্ধার করলেই তো করতে পারেন। আপনার মামা এসে আবার আমার উপর চড়াও হবে। বাড়ির সব দোষ তো সবসময় আমারই হয়। মামির দিকে তাকিয়ে মিথ্যা হাসির চেষ্টা করে বললাম, আমাকে ভালোবাসা যায় না তাই না মামি? ভালোবাসা গেলে কি আর আমার মা আমাকে ছেড়ে চলে যেত? চিন্তা করবেন না, আমি না চাওয়া সত্ত্বেও যে আপনার কষ্টের কারণ হয়েছি না, এই কষ্টে আমি আর আপনাকে রাখবো না। আমি আমার জন্য আলাদা একটা বাড়ি করব। আমার একলা জীবন একাই পার করে দিব। আমি চাই না আমার জন্য কেউ অসুখী হোক। আর কয়েকটা দিন একটু সহ্য করে নিন মামি। কথাটা আবেগে বলে দিলাম। তোমার কি আসলেই এই মানুষগুলোকে ছেড়ে থাকতে হবে? নিজের উপর নিজেরই মায়া হচ্ছে। এই মানুষটার ভালোবাসা পেতে শাড়ির আঁচল ধরে পিছনে পিছনে ঘুরতাম। কখনো আদর করে কোলে নিত, আবার কখনো চোখেও দেখতো না। আমার কথায় মামির মুখটা যেন আর একটু কালো হয়ে গেল। আমার কথার দমে গেলেন উনি। কি জানি আমার দিকে চোখ রেখেই বলেন, পরে গিয়ে উদ্ধার করো, আপাতত খেয়ে নে, বিকাল হয়ে গেছে। বিছানা থেকে উঠে আলমারি থেকে বোরখাটা বের করে করতে করতে বললাম, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। কুরিয়ার থেকে কল এসেছিল, আমার নামে নাকি কিছু একটা এসেছে।
ওগুলো আনার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো। আপনি বাড়িতে এসেছেন জন্য আমার মামা গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে বলেছিল। খুব কষ্ট হয়েছে রান্না করতে। ওগুলো খেয়ে যেখানে যাওয়ার সেখানে যান। না খেয়ে এক পা বাইরে যেতে পারবেন না। যখন যেটা ইচ্ছে হয় সেটা করতে পারবেন না এই বাড়ি থেকে। মামির কথায় বেশ অধিকারবোধ বুঝতে পারলাম। এই মহিলাকে আমি 20 বছরেও চিনে উঠতে পারলাম না। কেমন মানুষ উনি? কেন এক এক সময় এক এক রকম আচরণ করে? বোরখাটা বিছানার উপর রেখে বললাম, ভালো তো বাসেন না, শত্রু ভাবেন। সেই মেয়েকে খাওয়া বা না খাওয়া নিয়ে এত চিন্তা কেন আপনার? এত ভাবতে হবে না আমাকে নিয়ে। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। মামি আর কোনো কথা না বলে দ্রুত পায়ে আমার হাত ধরে খাবার টেবিলে নিয়ে আসলেন। চেয়ার টেনে নিজে ঠেলে বসিয়ে দিলেন। নিজেই একা একা খাবার প্লেটে দিয়ে বকবক করতে থাকলেন। আমি ওনার দিকে এক পলক চেয়ে রইলাম। এই মানুষটা আমাকে অনাদর করলে হয়তো একটু হলেও এই এতিম মেয়েটার মায়া জড়েছে, নইলে শত্রুকেও কেউ হাত ধরে টেনে এনে খাবার খেতে দেয়? এই মানুষটা কি জানে তাকে আমি আমার মায়ের আসনে বসিয়ে রেখেছি? আমার পালক মা। কুরিয়ার থেকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা। শুধু বড় একটা পার্সেল না, একটা ট্রলি ব্যাগ নিয়ে আসতে হয়েছে ওখান থেকে। রিক্সা বাড়ির সামনে নিয়ে আসতে হয়েছে। রিক্সাওয়ালা নিজেই ট্রলি ব্যাগটা আমার রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে। ভাড়া মিটিয়ে রুমে এসে বোরকা খুলে ফ্রেশ হয়ে নিই। ওয়াশরুম থেকে দেখি মামি এসে বিছানায় বসছেন। আমার রুমে মামিকে দেখে কৌতুক স্বরে বললাম, কি মামি, আমার মায়া কি বেশি টানছে? চোখে হারাচ্ছেন আমাকে? মামি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে বললেন, ট্রলি ব্যাগের ভেতরে কি আছে? এটা এসেছে? হ্যাঁ। কি আছে এতে? মনে হচ্ছে যেন বিয়ের কনের জন্য বিয়ের জিনিসপত্র পাঠিয়েছে। বিয়ের জিনিসপত্র? আমার তো মনে হচ্ছে কারোর লাশের কয়েক টুকরো করে আমাকে পাঠানো হয়েছে। মামি আমার দিকে বিরক্ত চেয়ে বলল, ও বাড়ি থেকে কল দিয়েছে, আবির কথা বলেছে। আমার তো মনে হয় আমার সংসার ভেঙেছে, আবার কল দেবে সেটা সরাসরি জানিয়ে দিতে। সামনে ট্রলি ব্যাগটা নিয়ে বসে আছি, এটা লক করে পাঠানো হয়েছে আর সেটা পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, তাছাড়া খুলবে না। বসে বসে ভাবছি লকটা খুলবো কিভাবে। যে এসব পাঠিয়েছে তার কোনোভাবে পাসওয়ার্ড জানিয়ে দেওয়া উচিত ছিল। কয়েকবার চেষ্টা করেও যখন আনলক করতে পারলাম না, তখন ওভাবেই রেখে দিলাম। মামি লাগেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করছে, কিন্তু শেষমেশ তিনিও ব্যর্থ হলেন। পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। আনলক করতে না পেরে মামি ক্ষণক্ষণ চুপ থেকে বললেন, কি আছে এর ভিতরে বলতো? হতে পারে এর ভেতরে কয়েক খণ্ড লাশ আছে। আজে বাজে কথা বলবি না। আমার এখানে থাকতে আপনার বিরক্ত লাগছে না মামি? আমাকে তো আপনার সহ্য হয় না। মামি আমার কথায় কোনো জবাব না দিয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে যেতে চাইলে আমি খপ করে অত্যাচারী শ্বশুরের মতো হাত ধরে ফেললাম। মামির মুখটা যেন মলিন হয়ে গেছে এতক্ষণ। মামিকে টেনে বিছানায় বসিয়ে হাত ধরে বললাম, আমাকে দেখতে না পারা মিথ্যে অভিনয় আপনি কেন করেন? আপনার অভিনয় ঠিকঠাক হয় না। আপনার এই কঠোর আচরণের অধিকারবোধ দেখিয়ে ফেলেন, যেটা ভালোবাসা থেকে যায়। মামি আমার কোনো কথার জবাব দিল না, শুধু ছোট্ট করে বলল, ছেলে হয়ে জন্মালেন কেন? ছেলে হয়ে অন্তত আজীবন রেখে দিতে পারতাম। পেলে পুষে এত বড় করে অন্যের হাতে দিতে হতো না। কার মুখে কি শুনছি আমি? মামি আর কিছু বলছে না। ইচ্ছেতে কিংবা ভুল করে কথাখানা বলে ভুল করে ফেলছে মনে হচ্ছে হয়তো তার। আমি আবার উঠে বললাম, মেয়ে হয়ে জন্মাচ্ছি, এত বছর জ্বালিয়েছি, আর জ্বালাতন সহ্য করতে হবে না, সুন্দর না? আপনার তো খুশি হওয়ার কথা। ছেলে হলে নিজেই তো জ্বালাতাম, সাথে বিয়ে করে বউ বাচ্চা সহ জ্বালাতাম। তখন তো আরও বড় শত্রু হয়ে যেতাম। মামি এবার রাগী গলায় হুঙ্কার দিয়ে বললেন, মুখ দিয়ে কি মিষ্টি কথা বেরোয় না? অন্যের কথা তো ভালো মেয়ের মতো মুখ বুজে সহ্য করিস, আর আমার সাথে কেমন আচরণ করিস। দেখ, নিজেই দেখ। তুই আমার শত্রু হবি না তো কে হবে? ছেলে হইলে এরকম করে পিছনে লাগতে আসতি না। কেউ কেউ সম্মানের মানুষ, যাদের সাথে কথা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। কেউ ভালোবাসা, কেউ যাদের সামনে মুখে লাগাম দিতে ইচ্ছে করে না। আমার কথায় মামির মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথমবার এই মানুষটার মুখে এত সুন্দর স্নিগ্ধ হাসি দেখতে পেলাম। এ যাবৎ তার কঠোর ব্যবহার আমি অভ্যস্ত ছিলাম। মানুষটা আমাকে ভালোবাসতো সেটা টের পেতাম, কিন্তু কখনো ধরা দিত না। মামির দিকে এগিয়ে এসে বললেন, মিসেস শরীফা, আপনার হাসি সুন্দর। এই হাসি দিয়ে কি আমার মামাকে বশ করিয়ে রেখেছেন? তুই এত কষ্টে মজা করতে পারিস কিভাবে অনু? মামির সাথে এসব নিয়ে কথা বলার আর সাহস হলো না। কষ্ট পাত্তা না দিলে সে আরও বড় আকার ধারণ করবে।
যতটুকু সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাওয়া। কারো কপালে সংসার সুখ নাও থাকতে পারে না, অন্য ভালো কিছু তো থাকবে। সৃষ্টিকর্তা আগের থেকে সব ঠিক করে রেখেছেন, শুধু আমাদের মেনে নিতে হবে। কি হলো, চুপ করে আছিস? মামির কথায় ফিরে তাকালাম। বিছানা ছেড়ে উঠে নিজেই বললাম, এসব নিয়ে কথা বলতে একদম ভাল লাগছে না মামি। বাইরে থেকে আসছি, ঘরে ভালো লাগছে না। মামিকে রেখেই বাড়ির বাইরে আসলাম। চারপাশে অন্ধকার হতে শুরু করছে, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। বাড়ির সামনে সুপারি গাছ কেটে বসার জায়গা বানানো হয়েছে, সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ ঝুলিয়ে বসলাম। কিছুক্ষণ মেইন রোডে, কিছুক্ষণ পর পর ডাক ছেড়ে কেমন হর্ন বাজিয়ে ট্রাক আর বাস যাচ্ছে, সেগুলো আনমনে দেখছিলাম। হঠাৎ পাশে মামি এসে বসলো, সেটা বুঝতে পারলাম। বাড়িতে মামি ছাড়া কেউ ছিল না। মামা রাতে বাড়ি ফিরবে মামি ভেবে আর না তাকায় রাস্তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ পুরুষালী কণ্ঠে বলে উঠল, কেমন আছিস অনু? গলা শুনে যেন ছিটকে পড়লাম আমি। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। বসা থেকে সোজা দাঁড়িয়ে আছে আমি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনে হচ্ছে। কাপা কাপা গলায় বললাম, কে আপনি? আমার কথার সাথে সাথে সেই পুরুষ বসা থেকে উঠে দাঁড়ালো। লম্বা আর বিশাল দেহী মানুষটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। বাড়ির দিকে পিছিয়ে যেতে থাকলাম, বাড়ির দিকে দৌড় দিব এমন সময় সে বলল, প্লিজ দাঁড়িয়ে যাও নু। আমার পা যেন এবার রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। নিজেকে সামলে নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। পুনরায় প্রশ্ন শুনলাম, কে আপনি? রাতের বেলা এখানে কি করছেন? লোকটা সোজাসাপটা জবাব, আমি রিহেম। রিহেম? কে রিহেম? তোর ভাই। আমার ভাই? আমার কোনো ভাই নাই। তুই মানিস আর না মানিস, আমাদের দুজনের শরীরে তো একই রক্ত বইছে। আমার মায়ের একটাই সন্তান, আর সেটা হচ্ছে আমি। তোর বাবার তো একটা সন্তান না। আমার কোনো বাবা নেই, বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না। আমার বাবা অনেক বছর আগে মারা গেছে। আমি যখন এ বাড়িতে আসি তখনই মায়ের সাথে বাবাকে কবর দিয়ে এসেছি। আর আমি হয়তো আপনার চেয়ে বয়সে বড় হব, তাই আপনি করে বললে খুশি হব। আপনার সাথে তুই করে কথা বলার মতো সম্পর্ক নেই আমার, পারবো না আমি। তুই চাইলে তোকে আপা বলতে পারি, কিন্তু আপনি কখনোই বলবো না। আমার আশেপাশে যেন আপনাকে কোনোদিন আর না দেখি। আমার মামামুই যদি জানতে পারে আপনি এখানে এসেছেন, তাহলে আপনাকে আস্ত রাখবে না। হঠাৎ মামির গলা শুনতে পেয়ে সামনে দাঁড়ানো মানুষটা বলে উঠল, আপা, আব্বা অসুস্থ, তোকে দেখতে চাই, তাই আমি আজ এখানে এসেছি। আমার কোনো বাবা নেই, আপনি আসতে পারেন। আমি নিজেই আর ওই মুহূর্তে দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসলাম। আমার বাবা পরিচয়ের মানুষটার কথা আমি কখনোই কানে নিতে চাই না। ওই মানুষটা আমার একটা সুন্দর জীবন শেষ করে দিয়েছে নিজের হাতে। বাড়িতে প্রবেশ করার পরেও বাইরে মানুষটা সেখানেই দাঁড়িয়েছিল। এটা আমার মায়ের গুণধর স্বামীর ছেলে, আমার ভাই নয়। আমার তো কেউ নাই পরিচয় দেওয়ার। বাড়ির মধ্যে আমাকে দেখতে পেয়ে মামি দরজার সামনে থেকে চিৎকার দিয়ে বলে উঠল, ঘরে আয়, তোর ওই চাবি আমি খুলে ফেলেছি। এক প্রকার দৌড়ে ঘরে এসেই দেখি মামি সত্যি সত্যি ওটা আনলক করেছে। তাড়াতাড়ি সেদিকে গিয়ে দেখলাম মামি তালাটা আনলক করতে পারলে ব্যাগের চেন এখনও খুলেনি। আমাকে এগিয়ে আসতে দেখে মামি মুখে হাসি লেপ্টে বলল, পাসওয়ার্ড 4টা 1 দেওয়া। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন? হঠাৎ করে দিয়েছি আর খুলে গেল। জলদি দেখ ভেতরে কি আছে। আমার চেয়ে আপনিই দেখি বেশি এক্সাইটেড মামি, কথা না বলে তাড়াতাড়ি খুলে দেখ। আমি আর দেরি না করে ব্যাগের চেন খুলে ফেললাম। উপরের অংশটা সরিয়ে দিতে অবাক। মামি আবারও হাসতে হাসতে বলে উঠল, দেখছিস, আমি বলেছিলাম না বিয়ের শপিং হবে হয়তো। কিন্তু এসব কে দিবে মামি? জামাই হয়তো দিয়েছে। উনি দিলে এখানে আজকে কিভাবে দিবেন এগুলা? আমার মনে হচ্ছে এটা অন্য কারো কাজ। অন্য কাউকে কে দিবে এত টাকার জিনিস? 2-3 দিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজ চলে আসবে, সিগনেচারটা করে দিও। তোমার কাবিনে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা আবির পাঠিয়ে দিবে। শাশুড়ির কথার পৃষ্ঠে বলে উঠলাম, আপনার কি আমার সাথে মজা করছেন? ইচ্ছে হলো ছেলেকে বিয়ে দিলেন, আবার ছেলেকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছেন। বিয়ে আর ডিভোর্স কি হাতের মোয়া? ছেলেকে ডিভোর্স দিয়েছিলেন কেন? মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কেন ভাঙছেন? ছেলেকে বউ ছাড়া রাখতে চাইলে বিয়ে দিতে হতো না। আমি আপনার ছেলেকে ডিভোর্স দিব না, দেখি কিভাবে সে আমাকে ছাড়ে। ওপাশ থেকে শাশুড়ি ধমকানি শুনে বলল, তুই কি আমাকে তেজ দেখাচ্ছ অনু? আমি তোমার বড়, আমার কথা এভাবে কথা বলবে না। আমার এতক্ষণে মনে হচ্ছে আপনাকে এতদিন সম্মান দিয়ে ভুল করছি। আপনি সম্মানের যোগ্য নন।
আপনাকে সম্মান করা একদম উচিত হয়নি। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব আমি তোমার। মা বাবা শিক্ষা দেয়নি? ও শিক্ষা তো পাবে কোথা থেকে? জন্মেই তো মাকে খেয়েছো। এতিমদের আবার শিক্ষা আছে নাকি? আপনার বাবা মা ছিল না? আমি না হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, কিন্তু আপনি আপনি এত অশিক্ষিত মানুষের মতো কথা বলছেন কেন? এ বাড়িতে আসার সময় আমি সব মেনে নিয়েছিলাম। কিছুক্ষণ আগেও ভেবেছিলাম আমার সাথে হয়তো আপনারা প্রাং করছেন। এতক্ষণে বুঝলাম মনের কোণে যে সূক্ষ্ম আশাটা জেগেছিল সেটা ভুল। তোমাকে তো আগের থেকে আমার পছন্দ ছিল না। মিনকে শয়তান তুমি। আমি মানুষ ভুল চিনি না। এতদিন ভালো সাজার নাটক করেছ, এখন আসল পরিচয় বেরিয়ে আসলো। আপনার আসল চেহারা তো আগের থেকেই বেরিয়ে এসেছে। আমি আগে ভাবতাম জোর করে কোনো কিছু উচিত না, জোর করে অন্য কিছু পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না, তাই এতদিন চুপচাপ ছিলাম। এখন বুঝতে পারছি ভালো থাকার দায়িত্ব নিজেকে নিতে হবে। কি করবে তুমি? কি করার যোগ্যতা আছে শুনি? আপনার ছেলেকে আমার কাছে থেকে দূরে রাখুন, দেখুন পারেন কি না। ওনার সাথে আর কথা না বাড়িয়ে কলটা কেটে দিলাম। ফোনটা রেখে পাশের চেয়ারটাতে ধপস করে বসে পড়লাম। তার মানে এগুলো বাড়ির কেউ পাঠানি? মামি তখনও চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। তিনি হয়তো আমাকে এভাবে কারোর সাথে কথা বলতে শুনেনি। আমি কারোর সাথে কথা বলছি কি না সেটাও মনে পড়ছে না। আজ এই পরিস্থিতি এসে মনে হচ্ছে মামাও বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। ভালো মানুষ আসলেই ভাত নেই। মেনে নিতে নিতে একদিন আর নিজের ইচ্ছে বলতে কিছু থাকে না। এখন মনে হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য হয়তো সবার মন ভালো রাখা জরুরি নয়, নিজেকে সহজলভ্য করা উচিত নয়। মামি এতক্ষণে আমার কাছাকাছি এসে বসলেন। চেয়ার শুদ্ধ আমাকে টেনে বিছানার দিকে এগিয়ে নিয়ে হয়তো আজ প্রথমবারের মতো তিনি আমায় জড়িয়ে ধরলেন। আমার হৃদস্পন্দন বেড়েছে, ভেতর থেকে কান্না ঠেলে আসছি তাই ছিল। বারবার বুক ফেঁপে উঠছি, ফুপিয়ে উঠেছি আমি। মামি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না রে মা। মামির কথায় আমার কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। মামি কোমর শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে উঠলাম। আমি আর কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারলাম না। সকাল থেকে তো অনেক কিছু সহ্য করলাম, মনে হচ্ছে একটু ভেঙে গুড়িয়ে যায় আর কেউ এসে আমার টুকরো টুকরো অংশগুলো গুছিয়ে দেখ। আমি তো এতিম, আমাকে আবার কে গুছাবে? নিজেকে নিজেরাই ঠিক রাখতে হবে। কিছুক্ষণ গলা ছেড়ে চিৎকার করে কান্না করলাম। নিজের বুকের ভারী ভাবটা একটু হলেও যেন কমে গেল। মামির কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে বসে চোখ গাল মুছে নিলাম। চোখ মুখে মুছে মামিকে ভাঙা ভাঙা গলায় বললাম, মামা কোথায় মামি? দোকানে আছে। তো শাশুড়ির সাথে এমন ব্যবহার করলি কেন? তুই না ধৈর্যশীল মেয়ে? তুই তো তখন বললি তোর শাশুড়ি নাকি সম্মানের মানুষ, তাই ওনার কথা মেনে নিয়ে চলে এসেছিস। মামি কথাগুলো বলেই আমার দিকে তাকালো। আমি নীরব স্বরে বললাম, আমার কথা শুনে আপনার মনে হলো মামি উনি এখনও সেই সম্মানের জায়গায় ধরে রাখতে পেরেছেন? কি হয়েছে খোলসা করে বল তো। আর কি বলবো, নদী ভাঙনের মতো আমার সংসার ভাঙতে চলছে। কি বলছেন উনি? 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ আসবে। তোর মামাকে একবার ফোন কর। মামা তো আমাকে নিয়ে এসেছে। আমি কতবার নিষেধ করেছিলাম মামাকে যেতে। বলেছিলাম মামা আমার শাশুড়ি কল দিয়ে যেতে বললে আসার প্রয়োজন নেই। মামা তবুও গিয়েছিল আমাকে আনতে। কল লাগা তুই ওনাকে। আমার আর কারোর সাথে কথা বলতে রুচি হচ্ছে না মামি। মামির হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম, আমি কাল সকালে ওই বাড়িতে যাব। মামি আমার সংসার আমাকে বুঝে নিতে হবে। আমি কেন সব কিছু হারাবো? কী দোষ আমার? মামি কল করার প্রায় আধ ঘন্টা পর মামা বাসায় ফিরলেন। মামা এমন করে বাসায় ফিরছেন বলছে যে মামা আর দেরি করতে পারেননি। আমি তখন দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। মামি পাশেই বসে আছেন। বাইরে এসে মামার গলা শোনা যাচ্ছে। মামি দৌড়ে গিয়ে গেট খুলে দিল। দুজনেই আমার রুমের দিকে আসছে। মামি আগে রুমে ঢুকলো, মামাও সাথে সাথে প্রায় এলেন। আমার মুখের অবস্থা দেখে এক প্রকার আঁতকে হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কান্না করছিস কেন? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মামি নিজে বলে উঠল, অনুকে তুমি এ বাড়িতে কেন নিয়ে এসেছো? অনু নাকি তোমাকে কল দিয়ে নিষেধ করছিল যেতে, তবুও কেন ওকে নিয়ে এসেছো তুমি? মামা আমার দিকে একবার তাকিয়ে মামির দিকে তাকালেন, শক্ত গলায় বললেন, তাতে তোমার কি? তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো? মামিও তেজ গলায় বলে উঠল, আমি তো ওর ছোটবেলা থেকে ওকে দেখতে পারি না, আজ আর নতুন কি? মামা মামিকে আর কিছু না বলে বিছানার পাশে বসালেন। নরম স্বরে আমাকে বললেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? মুখে তাচ্ছিল্যে হাসি ফুটিয়ে বললাম, কি আর হবে, সংসার ভাঙার আনন্দে একটু কান্না করছি। তুই এখন ওটাই নিয়ে বসে আছিস? থাকবো না? না, থাকা উচিত নয়। সংসার ভাঙা এত সহজ না মামা।
আরে বাবা, সংসার কেন ভাঙবে? মামি এগিয়ে এসে ভুরু কুঁচকে বলে ওঠে, এই তুমি ওকে মিথ্যে সান্ত্বনা একদম দিবে না। তুমি ওকে ও বাড়ি থেকে নিয়ে এসেছো কেন সেটা বলো। আমি মামার দিকে সোজা হয়ে বললাম, আমি নিষেধ করার পরে ওখানে আজ কেন গেলে মামা? কেন আমার সংসারটা ভাঙতে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিলে? মামা আমাদের দুজনের দিকে একবার তাকিয়ে বলল, কি হয়েছে তোদের, বলবি আমাকে? এত হাইপার হয়ে যাচ্ছিস তোরা? অনু শাশুড়ি কল করেছিল, উনি বলেছেন 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবে। মামির কথায় যেন মা আকাশ থেকে পড়ল। মামির কথা শেষ হতে না হতে তিনি চিল্লিয়ে বলে উঠলেন, কি কি বলছো তুমি? মাথা একদম ঠিক আছে? আপা কেন এমন বলবেন? বলছে তো, উনি বলার পরেই তোমাকে কল দেওয়া হয়েছে। মামি এবারে কথায় মামা কিছুক্ষণ চুপ হয়ে রইল, কিছু বলছে না। কেন জানি না, কোনো অনুভূতি এখন অনুভূত হচ্ছে না। চুপচাপ মুখে কুলু বেটে কিছুক্ষণ পর নিঃশ্বাস ফেলছি। মামা কিছুক্ষণ মৌন থেকে নীরবতা ভেঙে বললেন, আমি কি তবে ভুল করলাম? মিথ্যে কথা বিশ্বাস করলাম? কিন্তু উনি এমনটা করলেন কেন? আমি আর মামি যেন এবার নড়েচড়ে বসলাম। তার মানে মামাকে মিথ্যে বলা হয়েছে। আমি আর মামি একে অপরের দিকে কিছুক্ষণ দেখলাম। মামি আমার দিক থেকে নজর ফিরিয়ে নিয়ে বললেন, কি বলছেন উনি? মামা মেঝের দিকে তাকিয়ে আছেন, অন্য মনস্ক দেখাচ্ছে মামাকে। মামি আরও জিজ্ঞাসা করেন, তোমাকে কল দিয়ে উনি কি বলেছিলেন? মামা মামির দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে নিজেই প্রশ্ন ছুড়লেন, আমি কি তবে তোর সংসার ভাঙলাম? মামা বেশ স্পষ্টভাবেই বললেন, আমাকে ঠকানো হয়েছে। তুই ফোন রাখার পর তোর শাশুড়ি আমাকে কল দিয়েছিল। প্রথমে তোর ননদ কথা বলে, তোর শাশুড়ির সাথে কথা বলতে বলে। উনি ফোন কানে নিয়ে আমাকে বলেন, আবির আর তোর যেহেতু আয়োজন করে বিয়ে হয়নি, তাই তোকে সারপ্রাইজ দিবে বলে এই বাড়িতে পাঠাবে। তোদের আবার বিয়ে দেওয়া হবে ধুমধাম করে। এতগুলো ভালো খবর শুনতেই আমি তোকে নিয়ে আসতে গিয়েছিলাম। মামি বলে ওঠে, উনি যদি ওসবে করবেন তাহলে এখন এসব করছেন কেন? আমি মামিকে ডেকে বললাম, মামি আমার মামাকে ঠগানো হয়েছে, আমার সংসার ভাঙার পরিকল্পনা করা হয়েছে। আমি আর এসব সহ্য করব না, কালকেই আমি ওই বাড়ি যাব। মামা আবার বলে উঠল, তুই যাবি না মা? তুই যাবি? আমি নিজে কাল ওখানে রেখে আসবো। তার আগে আমি তো শাশুড়ির সাথে কথা বলবো। হ্যাঁ মামা, আমি আমার সংসার বুঝে নেব। কালকেই আমি ওখানে যাব। মামা প্রায় আধ ঘন্টা যাবৎ আমাকে আর মামিকে রুমে থাকতে বলে বাইরে গিয়ে আমার শাশুড়ির সাথে কথা বলল। এতক্ষণ সময় নিয়ে কী কথা বলছে সেটাই আমার বোঝার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। মামি মামার এত কথা বলা দেখে বলে হলো, আমার মনে হয় তোর আজকে ওই বাড়িতে চলে যাওয়াই উচিত। বিষয়টা গরম গরম থাকতে গিয়ে ওঠা উচিত। আজই যাব, রাত হয়ে গেছে। কত রাত হয়েছে? কিছুক্ষণ আগে সন্ধ্যা। আবিরকে তোর দেখতে ইচ্ছে হচ্ছে না? 2 বছর পর স্বামী এসেছে, দেখবি না? কিন্তু মামি, কোনো কিন্তু না, তুই যা, তৈরি হয়ে না। আমি দেখছি, তোর মামাকে গিয়ে জানাই, বাইকে করে রেখে আসবে। মামির কথা শুনে মনে হলো আমার সত্যি সত্যি আজই যাওয়া উচিত। আমি যদি ওখানে উপস্থিত না থাকি তাহলে আমার অনুপস্থিতিতে ওরা যা খুশি তাই করতে পারে। মামা বাইরে থেকে এসে আমার রুমে এসে বললেন, তুই কি চাস? ও বাড়িতে যেতে চাচ্ছিস? মামা, আমি এখনই যেতে চাচ্ছি, এখন। মামি পাশে থেকে বলে উঠল, হ্যাঁ, মেয়ে যেতে চাইছে, দিয়ে এসো। মামা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা রেডি হয়ে নে। মামা নিজের রুমে চলে গেল। মামি আমার আলমারি খুলে লাল টকটকে একটা শাড়ি বের করে দিয়ে বলল, এটা পরে যা। লাল শাড়িতে মেয়েদের অদ্ভুত সুন্দর লাগে। লাল শাড়ি, চুলছেরা, চোখে কাজল আর ঠোঁটে একটু লাল লিপস্টিক একটা পুরুষকে কাবু করতে যথেষ্ট। মাথাটা ভালো করে চিরুনি করে নে। লাল ব্লাউজের শাড়িটা ওখানেই দেখলাম, হয়তো দাঁড়া দিচ্ছি। মামি আলমারির ড্রয়ার থেকে ব্লাউজের পেটিকোট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমি তোর মামার সাথে কথা বলছি, ততক্ষণে তুই তৈরি হয়ে নে। আমি মামির হাত থেকে ওগুলো নিয়ে সম্মতিসূচক মাথা নাড়ালাম। মামি আমার গালে হাত দিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে গেলেন। এই মানুষটা এত পরিবর্তন কিভাবে হয়ে গেল সেটাই বুঝতে পারছি না। মামি কোনো ওর ছেলে মেয়ে নেই, একদমই ছিল না, এমনটা না। মামা মূলত আমাকে দেখাশোনার জন্য তাড়াতাড়ি বিয়ে করেছিল। প্রথম দিকে আমাকে খুব ভালোবাসলো, পরে জানি না মামির মন বিষিয়ে গিয়েছিল। ভেতরে ভেতরে ভালোবাসা, বাইরে বাইরে যেটা দেখাতো বুঝতে দিত না। সবসময় খারাপ ব্যবহার করতো, আমি তবুও তার পিছু ছাড়িনি কখনো। মামির বিয়ে 3 বছরের মাথায় প্রথমে ছেলে হয়েছিল। মামা মামি কি খুশি! সেই সুখ বেশি দিন টেকে নেই। 20 দিনের মাথায় বাচ্চাটা কী যেন হয়ে মারা গেছিল। সবাই খুব ভেঙে পড়েছিল। তারপর মামি আর 3বার মা হয়েছিল, কিন্তু সন্তানকে ধরে রাখতে পারেনি। সৃষ্টিকর্তা মামির কোল
খালি করে বাচ্চাগুলোকে নিয়ে গেছেন। এরপর থেকে মামি তার সন্তান সুখ পাননি। আমি শাড়ি পরে কুচিগুলো ঠিক করতে না পেরে মামিকে ডাক দেওয়ার সাথে সাথে মামি আমার দরজায় এসে বলল, কি হয়েছে? আমি ঠোঁট উল্টে বললাম, মামি, শাড়ির কুচি জ্বালাচ্ছে, আমি ঠিক করতে পারছি না। মামি একগাল হেসে বলল, আমি ঠিক করে দিচ্ছি। তার জন্যই তো ডাকলাম, বুঝেছি। আমাকে কি কেউ প্রয়োজন ছাড়া ডাকে নাকি? না ডাকতে যে চলে আসে তাকে আর কি ভাবে ডাকবো, কখন ডাকবো? আজ তো কেউ আমাকে একা থাকতেই দেয়নি। আমার কি এখন চলে যাওয়া উচিত? মা কি মেয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে? যেখানে মেয়েটা জেদি, রাগী, একগুঁয়ে স্বভাবের। আয় এদিকে, আয়, কুচি ঠিক করে দিই। শাড়ি তো ঠিক করে পরিসনি, আমি পরিয়ে দিচ্ছি। আমি এত সেজেগুজে তো যাচ্ছি, আমার সংসার টিকবে তো? আবির আমাকে মেনে নিবে তো? আল্লাহ ভরসা, কোনো চিন্তা করিস না। শুধু কোনো কিছুতেই হার মানবি না। তোর শাশুড়ি খুব ভালো মানুষ। তখন আর তার ফোন কল বা কথাবার্তা আমার খুব আজব লেগেছে। যে আমার সাথে যেমন করবে আমি তার সাথে ঠিক সেরকমই করব। মামি আমাকে পুরোপুরি তৈরি করে দিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। পিছন থেকে আমার কাঁধে থুতনি ভর দিয়ে আয়নার আমার দিকে তাকিয়ে রইল। তোকে খুব সুন্দর লাগছে, দেখছিস? বরকে নিজের দিকে আকর্ষণ করতে মেয়েদের সেজে থাকতে হয়, বুঝলাম। মামি এবার সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমি তোর মামাকে বের হতে বলছি। মামি ওই ল্যাগেজটা ভালো করে রেখে দিয়েন। কে দিল সেটা জানতে পারলাম না। আচ্ছা, রেখে দিব। আমি ভাবছি আবারও চোখের পানি ফেলে ফিরে আসতে হয় কি না। আগেই এত নেতিবাচক কিছু ভাবিস না, যা ভালো মন নিয়ে। মামি মামাকে ডাকতে মামা বাইরে গিয়ে নিজের বাইকটা বের করলো। মামির থেকে বিদায় নিয়ে বের হব তখন মামি হঠাৎ করে জড়িয়ে ধরলেন। আকস্মিকভাবে ঘটনায় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এই মানুষটার এত ভালোবাসা নিজেকে ধরে দেওয়া আমি কেমন যেন মেনে নিতে পারছি না। এত শক্ত প্রকৃতির মানুষ কেন বারবার ভালোবাসা জাহির করছে? মামিকে বাসায় রেখে আমার আর মামার রওনা দিলাম। বাসায় ফিরে মামিকে কল করে জানাবো বলে বিদায় নিলাম। মামা বেশ দ্রুত গতিতে বাইক চালাচ্ছে। রাত হওয়াটায় রাস্তা বেশ ফাঁকা। আমি মামার কাঁধে হাত রেখে চুপচাপ বসে আছি। নিজের স্বামীকে প্রথমবার সামনাসামনি দেখার জন্য একটা উত্তেজনা কাজ করছে। আমি যাওয়ার পরেও বাড়িতে কি হবে সেটা বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝতে পারছি যে আমাকে নরম হওয়া যাবে না। বিয়ের আগে মেয়েরা কিছু কিছু ছেলের ঘরে উঠে যায় বিয়ের জন্য। আজ প্রয়োজনে স্বামীকে পেতে এমন কাজ করতে হবে। নিজেকে বারবার বুঝাচ্ছি ভেঙে পড়া যাবে না, শক্ত থাকতে হবে। তবুও ভেতর থেকে একটা ভয় কাজ করছে। আমাকে একদম চুপ থাকতে দেখে মামা বলল, ও বাড়িতে যেতে ভয় লাগছে? হ্যাঁ মামা, আমার শাশুড়ির সাথে তোমার কি কথা হলো? ওসব তো শুনতে হবে না। তুই ওখানে গিয়ে আগেই কারোর সাথে খারাপ ব্যবহার করিস না। আমি আগে আগে কারোর সাথে খারাপ ব্যবহার করি না মামা। কেউ কিছু বললে আজ আর জবাব দিবি না। বাড়িতে খেয়ে শাশুড়ির কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। তখন হয়তো একটু বেশি রাগ দেখানো হয়ে গেছে। আমি মাপ চেয়ে নিব, সমস্যা নেই। তবে উনি যদি আবার খারাপ ব্যবহার করে তাহলে আমি চুপ থাকবো না। একটু সহ্য করে নিস, চেষ্টা করব মামা। তবে আমার খুব ভয় লাগছে, ওনারা কি আমার সাথে ভালো ব্যবহার করবে? দেখি গিয়ে চল। আমি আর কথা বাড়ালাম না। এখন শুধু বাড়িতে পৌঁছানোর অপেক্ষা করতে লাগলাম। মামার গতি বাড়িয়ে দিলেন। আমি চুপচাপ বসে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম। তিনি একমাত্র আমাকে এসব থেকে বাঁচাতে পারেন। মামা বাইরে সামনে এসে বাইক থামালেন। সদর দরজা ভেতরে দিয়ে একপাশে রেখে লক করে রাখে মোবাইলের সময় দেখে বললেন, 10:30 বেজে গেছে, আয় মা, তাড়াতাড়ি আয়। মামা আগে আগে হাঁটা দিয়ে শুরু করলেন। আমি মামার পিছন পিছন হাঁটছি। বুকের ভিতরটা কেমন যেন করছে। অতিরিক্ত ভয়ে পেটের নাড়িও কাঁপছে। বেশ বুঝতে পারছি হাঁটার শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাব। এ বাড়িতে এর আগেও এসেছি, কিন্তু এমন কখনো হয়নি। মামা গিয়ে দরজার সামনে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল, আমার মার মুখ এমন কাঁদো কাঁদো লাগছে কেন? মামা, আমার ভয় লাগছে। ধুর মেয়ে, কিছু হবে না, সাহস রাখ। মামা আমার মাথায় হাত বুলিয়ে কলিং বেল চাপলেন। মামা বেল বাজানোর সাথে সাথে দরজার ওপাশে শব্দ হলো। কেউ খুলতে চলে এসেছে। মনে হচ্ছে ওপাশে কেউ তৈরি ছিল দরজা খোলার জন্য। দরজার পাল্লা সরে গেল। দরজার ওপাশে আমার ননদের হাসি মুখের দেখা মিলল। আমাকে দেখেই বলে উঠল, চলে এসেছে। দরজার বাইরে আমি আর মামা দাঁড়িয়ে আছি। আমার বুকের ভেতরটা কোনো এক অজানা ভয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এরপর কী হবে সেটা ভেবে যেন মাঝ সমুদ্রে ডুবে যাচ্ছে। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মামা বললেন, বেশি রাত হয়ে গেল মা,
নিশিতা উপাস থেকে হেসে হেসে বলল, না না মামা, ভেতরে আসুন। মামা ভেতরের দিকে গেলে নিশিতা আমার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দিয়ে বলল, তোমাকে কিন্তু দারুণ লাগছে, একদম নতুন বউ বউ লাগছে। নিশিতার কথা যেন আমার মাথার উপর দিয়ে গেল। সকালের ব্যবহারের সাথে যেন আকাশ পাতাল পার্থক্য। সকালে সেই মানুষটার সাথে এখনকার সেই মানুষটার কোনো মিলই দেখছি না। আমি থ মেরে দাঁড়িয়ে আছি, নিশিতার দিকে পলকহীন চোখে তাকিয়ে ভাবছি মানুষ কত না রং, তাই না? আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিশিতা বলে উঠল, এভাবে দাঁড়িয়ে থাকবে, ভেতরে যাবে না? এসো এসো। নিশিতা এবার আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো। বাড়ি যেন জমজমাট আয়োজন। বাসার আম্মার আর নিশিতা ছাড়া আরও কয়েকজন আছে। আমাকে দেখে আমার দিকে একজন এগিয়ে এসে আমার শাশুড়িকে ডেকে বললেন, আপা, তোর ছেলের বউ তো চলে এসেছে, দেখ লাল টুকটুকে বউ এসেছে বাসায়। আমার শাশুড়ি রুমে উকি দিয়ে দেখলাম মামা আর আম্মা কথা বলছে। আমাকে চেয়ারে বসানো হলো। চারপাশে সব কিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগছিল। সবাই আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন কিছুতেই বুঝতে পারছি না। আমাকে রেখে নিশিতা নিজের রুমে চলে গিয়ে আবার ফিরে এসে বলল, চলো আমার রুমে যাই। কিন্তু কি হয়েছে আমি কিছুই বুঝতে পারি না। কি করছো তোমরা? কিছুই করছি না আপাতত, তবে করব। এখন আমার রুমে জলদি চলো। নিশিতা আমাকে তার রুমে নিয়ে এসেছে অনেকক্ষণ আগে। আমাকে আবার প্রথম থেকে তৈরি করে দিচ্ছে। আরেকটা নরম লাল টকটকা শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, সাজিয়ে দেওয়া হচ্ছে প্রথম থেকে। আগে শুধু হালকা লিপস্টিক দেওয়া থাকলেও এরপরে কিছুই বাদ গেল না। নিশিতা ছোট্ট একটা আয়নার সামনে ধরে বলল, দেখো তো কেমন লাগছে। আয়না নিজের মুখে ঠিক সামনে ধরায় পুরো মুখটা সেখানে দেখা যাচ্ছে। এর আগে কখনো আমার এরকম ভারী সাজা হয়নি। আমাকে সাজলে যে এত সুন্দর লাগবে এটা কখনোই ভাবিনি। নিজের দিক থেকে নিজেই যেন চোখ ফেরাতে পারিনি। নিশিতা আমাকে চুপ থাকতে দেখে বলে উঠল, আমার ভাইয়া আজ তোমার উপর থেকে চোখ ফেরাতে পারবে না। একদম পরী লাগছে তোমাকে, বুঝতে পারছো না? তুমি বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর পরে সাজাতে পারি? আমি নিশিতার এমন কথার পরিপ্রেক্ষিতে কোথাও জবাব না দিয়ে মামা কোথায় জিজ্ঞাসা করলাম। নিশিতা পূর্বের মতো একগাল হেসে বলল, মামা তো আম্মার সাথে দেখা করে কথা বলেই চলে গিয়েছে। আমার সাথে দেখা করে গেল না? তোমাকে তো সাজিয়েছিলাম তাই আর আসেনি। চিন্তা করো না, কাল ঠিক চলে আসবে। এখন আমি কিছুই বুঝতে পারছি না। আবিরকেও বাড়িতে কোথাও দেখিনি আসার পর থেকে। এদিক ওদিক কয়েকবার খুঁজে এক পলকের জন্য দেখতে পাইনি। নিশিতা আমাকে বসিয়ে রেখে বলল, দাঁড়াও, আম্মাকে ডেকে নিয়ে আসছি। আম্মা তো তোমাকে এই সাজে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে এসব নিশিতা? আমি কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে বাড়ি থেকে চলে যেতে বললে, আবার এখন নিজ থেকে সাজিয়ে দিচ্ছ। আম্মাও নাকি দেখার জন্য অপেক্ষা করছে। আবার এদিকে আবিরকেও দেখছি না। নিশিতা একগাল হেসে বলল, এখন এসব ভুলে যাও। কি হচ্ছে সেটা শুধু দেখতে থাকো। আমি যাই, বাইরে সবাইকে এখন বিদায় করি, অনেক রাত হয়ে গেছে। তুমি এখানেই বসো। নিশিতা প্লিজ এরকম করো না, আমি সব কিছু জানতে চাই। সকাল থেকে আমার সাথে সব অদ্ভুত ঘটনা ঘটছে। বললাম তো এখন কিছু বলবো না। নিশিতা আর কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে গেল। রুমে আর কেউ নেই। একাই বসে ভাবতে থাকলাম কি হচ্ছে আমার সাথে। হঠাৎ মনে পড়লো আসার সময় আমি মামিকে কল করিনি। তাড়াহুড়ো করে ব্যাগ থেকে ফোনটা বের করলাম। মামিকে কল দেওয়ার সাথে সাথে মামি ফোন রিসিভ করলো। কল রিসিভ করতে বলে উঠলো, কে যেন যাওয়ার সময় বলে গেল বাড়িতে গিয়ে কল দিবে। সরি মামি। মানুষ এভাবে ভুলে যায়, তাই না? প্লিজ মামি, সরি। এ বাড়িতে সবাই যা শুরু করে দিয়েছে যে আমি সব ভুলেই গিয়েছিলাম। মনে হতেই আপনাকে কল দিয়েছি। একটুও দেরি করিনি সত্যি। এখন মনে পড়ে যায় আর কি হবে। মামি, আমি এখনও কিছুই বুঝতে পারছি না। সকালে আমাকে চলে যেতে বলল, সন্ধ্যায় শাশুড়ি কল দিল, ডিভোর্সের কথা বলল, এখন আবার আমাকে নতুন বউ সাজানো হয়েছে। আবিরকে এখনও দেখিনি, বাড়িতে বোধহয় নেই। চিন্তা করতে হবে না কিছু নিয়ে। তোর চিন্তার দিন শেষ। মানে চিন্তার দিন শেষ? এখন ইনশাআল্লাহ সব কিছু ভালো হবে। জানি না কি হবে। ও মামা গিয়েছে? হ্যাঁ, তার থেকে তো সব শুনলাম। তুই তো ভুলেই গিয়েছিলি আমাকে। ভুলিনি মামি, খুব মনে রেখেছি। আচ্ছা শোন, এখন থাক মা, আমার সকাল সকাল চলে আসবো। আমার চিন্তা হচ্ছে মামি। চিন্তার কিছু নেই। আচ্ছা রাখলাম, ঠিক আছে। ফোন রাখার সাথে সাথে নিশিতা আর আম্মার রুমে প্রবেশ করলো। আম্মার মুখোমুখি হতে আমার নিজেকে খুব ছোট লাগছে। সন্ধ্যায় কত খারাপ ব্যবহার করলাম। শাশুড়ির মুখোমুখি হতে আমার লজ্জা লাগছে। আমার তো কিছু করার ছিল না। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমার। আমি দুজনকে আসতে দেখে মাথা নিচু করে অপরাধীর মতো বসে রইলাম। আম্মা এসে আমার পাশে বসলেন। আমি তখনও মাথা নিচু করে বসে আছি। আম্মা থুতুনি হাত দিয়ে আমার
মুখ উঁচু করে বললেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার বৌমাকে। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা, কোনো কথা না। আম্মা, তখনকার জন্য আমি দুঃখিত, প্লিজ আমাকে মাফ করে দিন। এসব ভুলে যাও, এসব কথা আর মনে রেখো না। আম্মা, আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। আমাকে প্লিজ ক্লিয়ার করে বলবেন আমার সাথে কি হচ্ছে এগুলো? তোমাকে আজ নতুন বউ হিসাবে আবার নিয়ে আসা হলো। তোমাকে তো নিয়ে আসা হয়নি, আমি নিজেই এসেছি। ওই তো একই হলো। তোমাকে আসতে বাধ্য করা হয়েছে, জন্যই তো এসেছো। এখন আর কোনো কথা না, এখন যাও, সোজা ছাদে চলে যাও। এখন ছাদে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে, কিন্তু কেন? নিশিতা পাশ থেকে বলে উঠল, আমার ভাইয়া তার নতুন বউয়ের জন্য অপেক্ষা করছে, তার সামনে যাবে না? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আম্মা নিজেই এবার নিশিতাকে বলল আমাকে এগিয়ে দিতে। আম্মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে নিজের রুমে চলে গেলেন। নিশিতা এবার আমাকে নিয়ে সিঁড়ির কাছে এসে বলল, যাও, এবার একাই যাও। ভাইয়া অনেকক্ষণ ধরে তার বউয়ের জন্য অপেক্ষা করছে। অল দ্য বেস্ট ভাবি। নিশিতা চলে গেল। আমি এক হাত দিয়ে শাড়ির কুচিগুলো ধরে সামান্য পরিমাণ উঁচু করে ছাদের দিকে অগ্রসর হলাম। ছাদে পা রাখতে বুঝতে পারলাম বাম পাশে একজন দাঁড়িয়ে আছে। বেশ উঁচু লম্বা পুরুষটি বিশালাকার দেহের অধিকারী। পুরুষটির রেলিংয়ের হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমার পায়ের শব্দ পেতে তিনি আমার দিকে ফিরে তাকালেন। ছাদের এপাশটায় স্বল্প আলোয় ঝাড়বাতি লাগানো হয়েছে। আলো নিভছে আর জ্বলছে। এক পা দুপা করে এগোচ্ছি আর আমার স্পন্দন বাড়ছে। আমাকে এগোতে দেখে সামনে দাঁড়ানো পুরুষটি আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমরা দুজনে একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। এতদিন হাজার হাজার মাইল দূরত্বকে জয় করে আমরা আজ সামনাসামনি দাঁড়িয়ে। ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে মুগ্ধ চোখে চেয়ে আছেন। আমি চোখ নামিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ভীষণ অস্বস্তি লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। লজ্জাও লাগছে ভীষণ। নীরবতা ভেঙে তিনি বললেন, কেমন আছো অনু? আমি চোখ তুলে চাইলাম। আমার চোখ টলমল করছে। এখনও বিশ্বাস করতে পারছি না আবির আমার সামনে দাঁড়িয়ে। এই মানুষটা সত্যি আমার সামনে দাঁড়িয়ে। আবিরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলে উঠল, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে এখনও ঘুম ভেঙে যাবে আর স্বপ্নটা শেষ হয়ে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আবিরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলে উঠলাম, আপনাকে একটু ছুঁয়ে দেখি। আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। কেমন সব স্বপ্ন স্বপ্ন লাগছে। মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর স্বপ্ন ভেঙে যাবে। আপনাকে প্লিজ একটু ছুঁয়ে দেখি। আমার কথায় মুচকি হাসে আবির। এক ঝটকায় আমাকে বুকে টেনে নেয়, আলতো করে জড়িয়ে নেয় আমাকে। যে নারী নিজের পুরুষের বুকে মাথা ঠাঁই পায় সে নারী ভাগ্যবতী হয়। মা হারানোর পর নিজেকে কখনো ভাগ্যবতী মনে হয়নি, আবার নতুন করে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। ওনার বুকে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে আছি নীরবতা ভেঙে। তিনি বলে উঠল, অনু, নিচে যাবে না? মাথা তুলতে নরম স্বরে বললাম, আর একটু এভাবে থাকি। এই, তোমার লজ্জা লাগছে না আজকে যাকে দেখলে তাকে জড়িয়ে থাকতে? আমার বর, আমি জড়িয়ে ধরে রাখবো তাতে কার কি? আপনার সমস্যা হলে আপনি সেটা দেখবেন না। আচ্ছা, তাই? জি। ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আমাকে সকালে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন বলুন তো? আবির হাসতে হাসতে বলে, সেটা জানার জন্য রুমে যেতে হবে। আমার সুন্দরী বউকে আলোতে একটু দেখানোর জন্য মনটা আনচান করছে। 2 বছর খুব কম সময় না। বিয়ের সময় বউয়ের টানে এতদিনও আসেনি। আমি এখন তাড়াতাড়ি রুমে যাব না। যাবে না? যাব না। সত্যি যাবে না? আমাকে মিথ্যে বললে যাব না। এতদিন এই আমার মায়ে আসেননি, আজ ভালোবাসা উতলে পড়ছে। সারাদিন কান্না করিয়ে এখন এসেছেন প্রেম দেখাতে। আমার অনু কি রাগ হয়ে গেল? বলেই পাজাকোলা করে নিয়ে সিঁড়ির দিকে এগোতে লাগলো আবির। আমি ভয়ে শক্ত করে 2 হাত দিয়ে তাকে ধরে রইলাম। আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। রুমের দরজা সামনে দাঁড়িয়ে বলল, চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমাদের বাসর ঘর হয়েছে, এখন চোখ বন্ধ করো। ঘর সাজানো হয়েছে, চোখ বন্ধ করবে তুমি? আচ্ছা, করছি। আমি যখন চোখ খুলতে বলবো তখন খুলবে, এর আগে চোখ খোলা যাবে না, ঠিক আছে? আচ্ছা। আমি চোখ বন্ধ করে নিলাম। আবির আমাকে কোল নিয়ে এক হাত দিয়ে দরজাটা খুলল। দরজায় বাম বাহু দিয়ে ঠেলে সরিয়ে ভেতরে প্রবেশ করলো। আমি যতটুকু বুঝলাম ঘরটা তাজা ফুল দিয়ে সাজানো হচ্ছে। ফুলের গন্ধ পাচ্ছিলাম। আবির আমাকে আস্ত করে মেঝেতে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। কারণ সজাগ থাকায় বুঝতে পারলাম আবির আলমারি খুলে মুহূর্তের মধ্যে আমার বন্ধ করলো। তুমি কি আজীবনের জন্য আমার হবে? তুমি শুধু আমাকে
একটু ভালোবাসো, আমি পৃথিবীর সমস্ত আনন্দ তোমার করে দেওয়ার চেষ্টা করব। শুধু আমার জীবনে সবটা জুড়ে থাকো। তুমি আমার ব্যক্তিগত মানুষটা হয়ে যাও, যার অনুপস্থিতি সব কিছু শূন্য শূন্য লাগবে, যার কষ্টে আমার দম বন্ধ হয়ে আসবে, যার মুখে আমার চোখ শীতল, মন শীতল হয়ে যাবে, যার হাসি আমার হৃদয়ে বারবার প্রতিধ্বনি হবে, যাকে ছাড়া আমার সব কিছু বিষাদের নীল রঙে ডুবে যাবে। আমি চোখ তুলে তাকিয়ে দেখতে পেলাম আবির মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা রিং আমার দিকে বাড়িয়ে রেখেছে। ভালোবাসি তোমাকে অনু, আমি একটুও ভালোবাসি না। না ভালোবাসো? অন্য কারো না হলেই হবে। মুচকি হেসে নিজের হাত থেকে তার রিংটা দিতে রিংটা পরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়ালো, বাচ্চাদের মতো আবদার সুরে বলল, আরেকবার জড়িয়ে ধরবি বউ? না, দূরে থাকুন, ওসব ভুলে যান বলে হৃদস্পন্দনের গতি বাড়িয়ে আবারও বুকে স্থান দিল। রাত 12টা। আবির দেশে আসার সময় আমার জন্য কী কী এনেছে সেসব দেখাচ্ছিল। সমস্ত রুমে ফুলের গন্ধে ডুবে আছে। আমার জন্য আনা জিনিসপত্র দেখাচ্ছিল, আর রুমটা বারবার এদিক ওদিক তাকিয়েছিলাম। সকালে যেমন দেখছিলাম সেরকম কিছুই নেই। আবির বলে উঠল, পছন্দ হয়েছে এসব? মাঝখান আগে একটু একটু করে কেনাকাটা করেছি আমি আমার বউয়ের জন্য। আমি সবগুলো জিনিস সের উপর আরেকবার চোখ বুলিয়ে দেখলাম। আপনার পছন্দকে অপছন্দ করার কোনো সাহস নেই আমার। এখনকার সব কিছুই সুন্দর। হঠাৎ আমার সন্ধ্যার সেই পার্সেলের কথা মনে হলো। আবিরকে জানানো উচিত বলে মনে হলো। বলে উঠলাম, আজ সন্ধ্যায় আমার নামে একটা পার্সেল এসলো, ইয়া বড় একটা লাগেজ। যা যা সেখানে আছে সবগুলো দেখে মনে হলো বিয়ের জন্য পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে কিছু জানতে পারিনি। প্রথমে মনে হয়েছিল এখান থেকে পাঠানো ছিল। আবির হো হো করে হেসে উঠল। সে বলল, এতক্ষণেও বুঝতে পারেনি ওগুলো কে পাঠিয়েছিল? আবিরের হাসিতে কেমন যেন সন্দেহ হলো। তাকে জিজ্ঞাসা করলাম, আপনি পাঠিয়েছেন? কিভাবে পাঠালেন? আমি ওগুলো পাঠাইনি, তবে আম্মা আর নিশু পাঠিয়েছে। মানে? মানে প্রথমে ঠিক করা হয়েছিল বড় করে একটা অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসা হবে, তার জন্য প্রায় অনেক দিন সময় লাগতো। তাই আম্মা নিষেধ করেছিল, কিন্তু আম্মা ওগুলো কিনে তোমার ঠিকানায় পাঠিয়ে দেয়। আমার কেমন বিশ্বাস হচ্ছে না এসব, এত কিছু আমার জন্য। কারণ আমার বউকে এরকম করে কেউ কখনো ভয় পাইয়ে দেয়। কিন্তু আম্মা তো আমাকে পছন্দই করে না, আপনার জন্যই হয়তো জোর করে মেনে নিয়েছে। কিভাবে বুঝলেন? সকালে যখন আম্মার জন্য চা বানিয়ে যায় তখন শুনছিলাম আম্মা আর নিশিতা কথা বলছিল আমাকে নিয়ে। তোমাকে পছন্দ করে না এসব। হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? এসব প্ল্যান করা। আবির মুচকি হেসে বলল, সব প্ল্যান করা? তুমি কতটুকু আমাকে কতটুকু চেনো? আমাকে পেতে কি কি করতে পারো সেটা দেখার ইচ্ছাও ছিল। মানে আম্মা আমাকে অপছন্দ করে না, নিশিতাও না? কেউই তোমাকে অপছন্দ করে না অনু, সবাই তোমাকে ভালোবাসে। কিন্তু সন্ধ্যার ডিভোর্সের কথা, তুমি যেন আমাকে টাকার বিনিময়ে ছাড়তে রাজি হও কি না সেটা দেখতে। জানো তো, একবারের জন্য হারিয়ে আমি এক্কেবারে দিশেহারা হয়ে গেছিলাম। এবার আর তোমাকে হারাতে চাই না। বিশ্বাস করতে এত পরীক্ষা আমি কি পাশ করেছি? তুমি আমার মন জিতে নিয়েছিল। ভালোবাসলে বিশ্বাসটা রাখতে হয়। আমি দেখতে চেয়েছিলাম সব কিছুর বিনিময় হলেও আমাকে চাও কি না। আমাকেই চাই। আমি একটা ঘর চাই, সংসার চাই, সবার সাথে ভালো করে থাকতে চাই। এই ছেড়ে যুগে আমি আপনার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকতে চাই আবির। তোমার বাবা, আমার বাবা মা নেই। তুমি যেমন আমাকে চাও, সংসার চাও, তেমন তোমার বাবাও তার মেয়েটাকে একটু চোখের দেখা দেখতে চায়। আমাকে ক্ষমা করে দিতে হয় অনু, উনি তো তোমার বাবা। আগামীকাল বিকেলে আমরা তোমার বাবাকে দেখতে যাব। কিন্তু কোনো কিন্তু নাই। আপনি জানলেন কীভাবে? সেটা তোমার জানতে হবে না। আগামীকাল আমরা ওখানে যাচ্ছি, এটাই ফাইনাল। আমি সব কিছু সাইডে ফেলে রাখলাম। আমার সংসারটা টিকলো তবে? সারাদিন কত চিন্তায় ছিলাম, সংসার ভাঙার ভয়ে কত কান্না করছি। এরকম আর কখনো করবেন না প্লিজ। আমি এসব সহ্য করতে পারবো না। মাকে হারানোর পর আমি আর ভালো কিছু পাইনি আবির। আমার সংসার আমার কাছ থেকে কখনো কেড়ে নেবেন না। আমি এখানেই আমার জনম কাটিয়ে দিচ্ছি। ভালোবাসা ও আমাকে আমাকে তোমার হৃদয়ে রাখবে আজীবন। আবিরের কথায় মুচকি হেসে গেয়ে উঠলাম, আমার ভেতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আবির জানিয়ে দিল আজ থেকে সে আমার, আর কোনো হারিয়ে যাওয়ার ভয় নেই। এই সংসার আমার, শুধু আমার সংসার। সংসারে মানুষগুলো ভালোবাসা আর কর্তব্য দায়িত্ব রাখা আমার। এই সংসার আমার সুখ, আমার শান্তি। এই মানুষ ব্যক্তিগতভাবে আমার। আমাদের মৃত্যু ছাড়া যেন আমরা কখনো আলাদা না হই। আমাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। আমার ভালো থাকা এই মানুষগুলোকে কেন্দ্র করে গড়ে উঠুক। এই মানুষটার দিক থেকে আমার আঁখি না ফিরুক। এই মানুষটা আজীবন আমাকে ভালোবাসুক। সমাপ্ত।
গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।